নমস্কার ফ্রেন্ডস। প্রত্যেক শনিবারের মতো এই শনিবারও আমি একটা স্টক নিয়ে এসেছি। যে স্টকটি কেনা এবং বেচা কোনো রেকমেন্ডেশন আমার নেই। এটা সম্পূর্ণটা একটা শিক্ষণীয় ব্যাপার এবং শিক্ষণীয় অ্যাডভাইস। কেউ যদি এই স্টক কেনে এবং বেচে, তার ফলে যদি তার কোনো লস বা লাভ হয়, তাতে আমি এবং আমার চ্যানেল জড়িত নেই। তো শুরু করি। আজকে আমার যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব, সেই স্টকটা যে ব্যবসার সঙ্গে জড়িত, সেই ব্যবসাটি হলো যে লোহা বা স্টেনলেস স্টিল বা অ্যালয়, সেই সমস্ত র মেটেরিয়ালগুলোকে এরা নিয়ে এরা বিভিন্ন ধরনের শেপ, সেই মেটালসগুলো শেপ দেয় এবং সেই শেপ দিয়ে সেই প্রোডাক্টগুলো এই কোম্পানি বিক্রি করে। সেই শেপগুলোর সঙ্গে জড়িত আছে বিভিন্ন ধরনের মেশিনপত্র, বিভিন্ন ধরনের অটোমেটিক বেশি মেশিনপত্র, যেগুলো অটোমেটিক্যালি চলে। এবং এই কোম্পানির যে ব্যবসাটা আছে, সেই ব্যবসাটা 1986 থেকে এই কোম্পানি এই ব্যবসাটা করে যাচ্ছে। এর যদি আমি মার্কেট ক্যাপ দেখি, তাহলে এর মার্কেট ক্যাপ হলো 2124 কোটি টাকা। এবং এর যদি আমি কারেন্ট ভ্যালু দেখি, তাহলে এর কারেন্ট ভ্যালু দাঁড়ায় আছে হলো 440 টাকা। এর স্টক পি যদি দেখা যায়, তাহলে এটা মাত্র 15। এবং এর কম্পেয়ার যদি করি এর সেক্টর পির সঙ্গে, তবে সেক্টর পি হলো 30 অ্যাবাভ, মানে প্রায় ডবল। তার মানে এই পিইতে যেহেতু পি খুব কম, এর ফিউচার ভালো, এ কিন্তু আরও ইমপ্রুভ করবে। এর বুক ভ্যালু হলো 183 টাকা, এটা একটু কম। তো এই 183 থেকে আজকে প্রাইস হলো 440 টাকা। তো বুক ভ্যালুর তুলনায় রিসেন্ট যে ভ্যালু, সেটা কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ব্যবসা যদি ভালো হয়, কোম্পানি যদি ভালো হয়, তাহলে তার বুক ভ্যালু যাই থাকুক না কেন, তার মার্কেট প্রাইস কিন্তু ধীরে ধীরে উঠতে থাকবে। তো এই ব্যবসাটা কিন্তু এখন কিন্তু খুব প্রচলিত, কারণ যত আমরা ইমপ্রুভ হচ্ছি, মানে যত আমরা আমাদের জীবনযাত্রাকে আরও উন্নত মানের করার চেষ্টা করছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু যন্ত্রপাতিগুলোর ব্যবহারও কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। তো যন্ত্রপাতিগুলোর ব্যবহার বেড়ে গেলে পরে এই কোম্পানির কিন্তু ভবিষ্যৎ আমরা ভালো দেখছি। তো যদি আমি প্রফিট এবং লস দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এদের সেলস কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে। কোনো একটা কোম্পানির যদি সেলস ধীরে ধীরে ইনক্রিজ করে, তাহলে কিন্তু সেটা একটা পজিটিভ দিক। এবং যদি অপারেটিং প্রফিট দেখি, তবে এর অপারেটিং প্রফিট কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারে একটু কম দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু ইয়ার অ্যান্ড ইয়ারে কিন্তু ভালো প্রফিট। আর যদি আমি রিজার্ভ দেখি, সেই রিজার্ভটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো এর বড়োইং কিন্তু, মানে লোনটা কিন্তু এরা এই কোয়ার্টারে একটু বেশি রিপোর্ট করেছে, মানে লোনটা বেশি নিয়েছে। সেটা যদি আমি দেখি, সেটা দেখলে পরে এর ব্যালেন্স শিট দেখলে পরে দেখা যাবে যে যে সিডব্লিউআইপি আছে, মানে যে এই কোম্পানিগুলো, এই কোম্পানিটা যে ধরনের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে, মানে প্রোডাকশন বাড়ানোর জন্য যে প্ল্যান্ট বা ম্যান পাওয়ার যেগুলো ইনক্রিজ করছে, সেটা কিন্তু অনেক ইনক্রিজ করেছে। মানে লোন নিয়ে এই কোম্পানি কি করছে, লোন নিয়ে কোম্পানি কি করছে, যে এদের প্ল্যান্টের বা এদের কোম্পানির উন্নতির জন্য বিভিন্ন জায়গা কেনা এবং প্ল্যান্ট বসানো, এই ধরনের কাজগুলো করছে। এর আগের কোয়ার্টারে সিডব্লিউআইপি ছিল হলো 112 কোটি টাকা, এই কোয়ার্টারে কিন্তু 335 কোটি টাকা কিন্তু দেখিয়েছে। তার মানে হিউজ অ্যামাউন্ট কিন্তু একটা টাকা কিন্তু এরা প্ল্যান্ট, বিভিন্ন ধরনের প্ল্যান্ট তৈরি করার ক্ষেত্রে কিন্তু এরা ইউজ করছে। আর প্ল্যান্ট যদি বাড়ে, তাহলে তার কি হবে, তার প্রোডাকশনও বাড়বে। আর প্রোডাকশন বাড়লে পরে কি হবে, সেলস বাড়বে, সেলস বাড়লে পরে প্রফিট বাড়বে। তার মানে এইটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার যে সিডব্লিউআইপিতে কিন্তু এরা কিন্তু অনেকটা ইনভেস্টমেন্ট করছে, নতুন নতুন প্ল্যান্ট তৈরি করছে। তো যাই হোক, প্ল্যান তো আর এমনি তৈরি করে না, প্ল্যান তৈরি করলে পরে তার ম্যানুফ্যাকচারের জন্যই করছে। তো ম্যানুফ্যাকচারের সেক্টরগুলো বিভিন্ন স্টেটে যদি ইনক্রিজ করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাকশন বাড়বে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। তো লোনটা নিয়ে কিন্তু অতটা চিন্তিত না, কারণ লোনটা কিন্তু খুব একটা বেশি না, সেই তুলনায় কিন্তু সিডব্লিউআইপিটা কিন্তু অনেকটা বেশি, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আর যদি আমরা প্রোমোটার হোল্ডিং এর দিকে দেখি, তাহলে প্রোমোটার হোল্ডিংয়ে কিন্তু এফআইআই, ফরেন ইনভেস্টার যারা, তারা কিন্তু তাদের যে স্টক নেওয়াটা, মানে কেনাটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। এর আগের কোয়ার্টারে ছিল 2.85, এখন কিন্তু 3.41% ইনক্রিজ করে গেছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে ডিআইআই এর যে স্টেকটা, সেই স্টেকটা কিন্তু একটু কমেছে, সঙ্গে সঙ্গে পাবলিকেরও স্টেক কিন্তু একটু কমেছে। সেটা কোথায় গেছে, সেটা কিন্তু এফআইআই কিনে নিয়েছে। তার মানে এফআইআই ডিআইআই এর কাছ থেকেও নিচ্ছে এবং পাবলিকের কাছ থেকেও কিনে নিচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আর প্রোমোটার হোল্ডিংটা কিন্তু কনস্ট্যান্ট রেখে দিয়েছে, মানে প্রোমোটাররা কিন্তু বেচার কোনো চিন্তা ভাবনা নেই। প্রোমোটার কিন্তু তার হোল্ডিংটা কনস্ট্যান্ট রেখেছে, না বেচছে না কিছু কিনছে। তো এটা একটা কোম্পানির কিন্তু একটা পজিটিভ দিক। তো এখন যে মার্কেট প্রাইস আছে, সেই মার্কেট প্রাইসটা খুব কিন্তু লোভনীয়। এই মার্কেট প্রাইসে কিন্তু আপনারা এই স্টকটাকে পোর্টফোলিওতে নিতে পারেন, মাত্র 440। এটা কিন্তু অনেকটা কিন্তু কারেকশন হয়েছে, প্রায় 50% হয়ে গেছে। তো কারেকশনটা খুব ভালো হয়েছে, এই অবস্থায় কিন্তু এই স্টকটা পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন।
আমি এর এসআইপিটা বলে দিচ্ছি 440-এর পরে যদি মার্কেট নামে সেটা হলো 379, এখানেও আপনারা নিতে পারেন। তারপরে 331, এখানেও কিন্তু আপনারা এই স্টকটাকে নিতে পারেন। এর নিচেও যদি যায় তাহলে আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি, সেটা হলো 256, এখান থেকে কিন্তু নিচে নামবে না, এখান থেকে কিন্তু মার্কেট উপরে উঠবে। তাহলে 440-এর পরে যত নামতে থাকবে তত নেওয়ার চেষ্টা করুন, এবং 379 একটা লেভেল বললাম, তারপর একটা বললাম 331, এই লেভেলে নিয়ে নিজের পোর্টফোলিওতে রাখুন। খুব ভালো স্টক, এই স্টকটা নিয়ে রাখলে পরে আপনাদের প্রফিট দেবে। কারণ এই স্টকটা কিন্তু অনেকটা কারেকশন হয়েছে ঠিকই, কিন্তু এর বিজনেস কিন্তু কমেনি। এর বিজনেস যে স্ট্রাকচার, যে বিজনেস যে এরা করছে, এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটা কিন্তু দিন দিন ইনক্রিজ করছে। তার মানে কি? তার মানে এরা কিন্তু ব্যবসা কিন্তু ভালো করছে। প্রোমোটার বা যারা শেয়ার হোল্ডার যারা আছে, পাবলিক যারা আছে, তারা কিন্তু এই স্টকটাকে অনেকটা কি করেছে, অনেকটা কমিয়ে দিয়েছে। তো এটা যেহেতু অনেকটা কারেকশন হয়েছে, এটা কিন্তু নেওয়ার মতো। এই স্টকটার নাম হলো ফরগিংস লিমিটেড। আবার লিখে নিন, ফরগিংস লিমিটেড। ফরগিংস লিমিটেড, ক্যাপিটাল এম, ফরগিংস FORGINGS লিমিটেড।